আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি, জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তার আশ্বাস, রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ মিয়ানমার চুক্তি হতে হবে উল্লেখ। কালো টাকা সাদা করার সুবিধা, কর ফাঁকির সুযোগ তৈরি করে দেবে মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বাজেট বরাদ্দ কমানোয় উদ্বেগ। এবং হজের ফরজ আদায়ে 23 লাখ মুসল্লি এখন মিনায়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হবে আরাফাতের পথে যাত্রা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখন সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতিসংঘের আবাসিক প্রতিনিধি জানিয়েছেন, নির্বাচন কবে ও কিভাবে হবে তার সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক দল, জাতিসংঘ নয়। ডিক্যাপ টকের অতিথি হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, শুধু সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে জাতিসংঘ। তিনি বলেন, রাখাইনে মানবিক করিডোর হতে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি হতে হবে। কেবল চুক্তি হলেই জাতিসংঘ সহায়তা করতে পারে। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজন ডিক্যাপ টকের এবারের অতিথি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস কথা বললেন জলবায়ু পরিবর্তন, শান্তি, ঐক্য, মানবাধিকার এবং রোহিঙ্গা সংকট নিয়ে। Humanitarian corridor is quite a formal legal issue and it requires agreement between sovereign states. So it requires the government of Bangladesh and the Myanmar counterparts and potentially any other groups that are involved to agree formally. If there's an agreement, the UN can support, but that agreement, as I understand it, has not been established as yet. বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া এবং ঐক্যমত কমিশনের কাজে সন্তুষ্টি জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে জাতিসংঘ। United Nations is here to support participatory, credible elections, but we do not have a role in deciding when elections will be held, and we don't have a political opinion on what should come first. So that really is for the people, the government, the political parties of Bangladesh to decide. ঢাকায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক অফিস স্থাপনের বিষয়টি প্রায় চূড়ান্ত উল্লেখ করে গোয়েন জানান, আপাতত ছোট আকারে অফিস শুরু হতে পারে। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। হজের অন্যতম ফরজ আদায়ের জন্য সারা বিশ্বের 23 লাখ মুসল্লি এখন সৌদি আরবের পবিত্র মিনা নগরীতে অবস্থান করছেন। মিনা থেকে তারা যাবেন আরাফাত ময়দানে। বৃহস্পতিবার সেখানে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। চকর মারেতার রিপোর্ট। হিজরি 8ই জিলহজ হজের অন্যতম ফরজ আদায়ের জন্য আজ হাজিরা পবিত্র নগরী মিনায় সমবেত হয়েছেন। মঙ্গলবার পবিত্র মক্কার মসজিদুল হারামে আসরের নামাজ আদায়ের পর থেকে হজের অংশ হিসেবে তাবুর নগরী মিনায় পৌঁছেছেন হাজিরা। সেখানে নামাজ আদায় সহ ইবাদত বন্দিগিতে মশগুল তারা। প্রতি বছর হজের সময় মুসল্লিদের অস্থায়ী আবাস হিসেবে মিনায় বসানো হয় আধুনিক সুযোগ সুবিধার লাখ লাখ তাঁবু। এবারও তাঁবুর নিচে অবস্থান করছেন বিভিন্ন দেশ থেকে আসা হাজিরা। অন্য দেশের হাজিদের মতো বাংলাদেশের ৮৭,০০০ হাজি মিনায় অবস্থান করছেন। লাল পাথরের পাহাড় ঘেঁষা চৌচালা তাঁবুর নিচে মুসল্লিদের লাব্বায়েক ধ্বনিতে মুখরিত পবিত্র নগরী মিনা। মিনার এই পাহাড়ের উপত্যকায় মদিনা থেকে এসে মহানবীর হাতে শপথ পড়েন
একদল মুসল্লি, যারা ফিরে গিয়ে মদিনায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরিবেশ তৈরি করেন। বৃহস্পতিবার ৯ জিলহজ ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য গাড়িতে বা ট্রেনে মিনা থেকে হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের উদ্দেশ্যে। তবে 18 কিলোমিটার দূরত্বের এই পথ বেশিরভাগ হাজি পাড়ি দেবেন পায়ে হেঁটেই। জোরদার করা হয়েছে নিরাপত্তা। চকর মালিথা, চ্যানেল আই। কনকাফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকাফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। ঈদুল আজহা যত ঘনিয়ে আসছে, রাজধানীর হাটগুলোতে কুরবানির পশুর সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে বেচা কিনা। এ নিয়ে জানতে আমরা যাচ্ছি শাকির আদনানের কাছে। তিনি আছেন রাজধানীর খিলক্ষেতের একটি পশুর হাটে। আদনান, কুরবানির হাটে পশু বেচা কিনা কেমন দেখছেন, বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। আজকে ৪ তারিখ, আর মাত্র 2 দিন হাতে সময় আছে। তো আমরা যে খিলক্ষেতের যে এলাকায় যে হাটটি বসেছে এবং সেটি 300 ফিটের মধ্যে 300 ফিট এলাকার মধ্যে পড়েছে এবং এটি একটি ঢাকার মধ্যে অন্যতম বড় হাট। তবে আসলে প্রশ্ন যে আসলে এখনো হাট জমে উঠেছে কিনা, এখন কিন্তু আসলে আস্তে আস্তে ক্রেতারা আসছেন এবং দেখছেন, কেউ কেউ কিনছেন, আমরা দেখছি। তো আসলে এখনও যেহেতু আজকে অফিস হওয়ার পরেই ছুটি হয়ে যাবে, তো ছুটি হওয়ার পরে কিন্তু আসলে ক্রেতাদের যে আসলে সমাগম সেটি বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা বা যারা ব্যবসা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাটের যে পরিবেশ, এবং আজকে এখন একটু ঠান্ডা আছে, তো অনেকেই কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, পরিবারের অনেকেই সঙ্গে নিয়ে আসছেন, দেখছেন পছন্দের পশুটি কিনতে। এবং ক্রেতা বিক্রেতারা এখনও কিন্তু দরদামের মধ্যে আছেন এবং যাদের দরদাম মিলে যাচ্ছে বা যাদের পছন্দ হচ্ছে, নিজের সাধ্যের মধ্যে চলে আসছে, তারা কিন্তু গরু কিনছেন। এবং সেই সঙ্গে ছাগল বা খাসি রয়েছে হাটগুলোতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি গরু কিন্তু এবারও কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন হাটে, আমরা যে হাটগুলোতে ঘুরেছি প্রতিদিন আমরা দেখেছি পর্যাপ্ত দেশি গরু রয়েছে। এবং এই দেশি গরু দিয়ে কিন্তু চাহিদা পূরণ সম্ভব বলে কিন্তু মনে করছেন যে ব্যাপারী সহ যারা ক্রেতা আসেন তারাও কিন্তু মনে করছেন। এবং পর্যাপ্ত গরু আছে এবং হাতে 2 দিন সময় আছে, এবং কালকে থেকে পুরোপুরি হাট একদম জমে উঠবে বলে মনে করছেন যারা ব্যাপারী এবং হাট কর্তৃপক্ষ। হৃদয়। আদনান, ধন্যবাদ। প্রিয় দর্শক, শাকির আদনান আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। জাতীয় বাজেট 2025। বাজেট প্রতিক্রিয়ায় বিএনপি জানিয়েছে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে আন্দোলন করা হয়েছে তার প্রতিফলন বাজেটে নেই। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সাধারণ মানুষের উপর চাপ বাড়াবে এই বাজেট। রাজনৈতিক দলসহ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে এই বাজেট দেওয়া উচিত ছিল বলেও মনে করছেন তারা। তিনি বলেন, বাজেটে দেয়া কালো টাকা সাদা করার সুবিধা কর ফাঁকির সুযোগ তৈরি করে দেবে। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে। যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার চাইলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত নিতে পারত। বিশেষজ্ঞ নাগরিক সমাজ, ব্যবসায়ী, তরুণ প্রতিনিধিরাও অংশ নিতে পারতেন। তাহলে বাজেট একটি সমন্বিত অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতীক হতো। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, নতুন বাজেটে আওয়ামী লীগ সরকারের ছাপ পরিলক্ষিত হয়েছে। তিনি আরও বলেন, জনগণ এবার সংসদে বাজেট বিতর্ক শোনা থেকে বঞ্চিত হয়েছে, যা দুর্ভাগ্যের বিষয়। রাজধানীর পল্টনে দলটির কার্যালয়ে বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাশেদ খান বলেন, ঘোষিত বাজেট গতানুগতিক ও উচ্চাভিলাষী। এই অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই পথ প্রদর্শক হতে পারে না, কারণ তারা
সেই শুরুটা এই বাজেটের মাধ্যমে, বিশেষ করে শিক্ষা এবং চিকিৎসা খাতের যে সংস্কার, সেখানে বাজেট বাড়ানো, এই দুই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া, সেক্ষেত্রে সরকারের যে চিন্তা, সেই চিন্তার সাথে বাজেটে যে বরাদ্দ, সেটির সাংঘর্ষিকতা আমরা পরিলক্ষ্য করছি। এবার অন্যান্য প্রসঙ্গ। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লাগামী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। ভোর 4টায় বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, আশুগঞ্জ আখাউড়া 4 লেন সড়কের নির্মাণ কাজের জন্য বিরাসার এলাকার সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সকালে সিলিন্ডারবাহী ট্রাকটি খানাখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। পরে বিকট শব্দে বিস্ফোরণে পুরো ট্রাকটিতে আগুন লেগে যায়। এতে আশপাশের 3-4টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানলার কাঁচ ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের 2 ইউনিট প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের 2 পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, তবে কেউ হতাহত হয়নি। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলেছে, বিগত সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিশ্বব্যাংক ও এডিবির পরামর্শে আরইবিকে সেবা খাত থেকে বাণিজ্যিক খাতে রূপান্তরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে ক্যাব বলেছে, আরইবি ও পিবিএস এর মধ্যে চলমান বিবাদ নিরসনে 5 দফা সুপারিশ দেওয়া হলেও তা আমলে নেওয়া হয়নি। পল্লী বিদ্যুতের আলোচ্য সমস্যার একমাত্র সমাধান আরইবি পিবিএসকে এক ও অভিন্ন চাকরি বিধির আওতায় আনা। দ্রুত সুপারিশগুলো বাস্তবায়নে দাবি জানান বক্তারা। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার কেলোনা ক্যাম্পাসের পাশের ওকানাগান লেক থেকে বাংলাদেশি এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত যুবকের নাম শাশ্বত সৌম্য। তার বাড়ি সিলেটের সুনামগঞ্জে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে 2021 সালে কম্পিউটার সায়েন্সে প্রথম স্থান অধিকার করেন। এরপর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কয়েক মাস শিক্ষকতা করেন। পরে বুয়েটেও কিছুদিন শিক্ষকতা করে পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রে যান। এমআইটিতে পিএইচডি ডিগ্রি অর্জনের প্রায় শেষ পর্যায়ে ছিলেন সৌম্য। সম্প্রতি কানাডা ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি প্রথম সারির বিশ্ববিদ্যালয়ে তার গবেষণা কাজের উপর বক্তৃতা করেন তিনি। 2 দিন আগে ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ায় তার গবেষণার বিষয়ে এআই নিয়ে আলোচনা করেছেন সৌম্য। শেষ ফেসবুক স্ট্যাটাসে কানাডায় স্থায়ী হওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। রয়্যাল কানাডিয়ান মাউন্টেন পুলিশ বলেছে, সৌম্যর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেছেন, মুজিবনগর সরকারে থাকা কোনো সদস্যরই মুক্তিযোদ্ধা খেতাব বাতিল করা হয়নি। তাদের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এ বিষয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে বলে দাবি তাঁর। রণাঙ্গনে সরাসরি অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগীদের আলাদা স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। মঙ্গলবার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ 2025 এর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযুদ্ধের লক্ষ্য ও মুক্তিযুদ্ধের সহযোগী সহ বিভিন্ন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। অধ্যাদেশে বলা হয়েছে, দেশীয় সহযোগী রাজাকার, আলবদর, আল-শামস, তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী, নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে এবং সশস্ত্র বাহিনী, ইস্ট পাকিস্তান রাইফেলস, ইপিআর, পুলিশ বাহিনী, মুক্তিবাহিনী, প্রবাসী বাংলাদেশ সরকার বা মুজিবনগর সরকার ও এর সরকার স্বীকৃত অন্যান্য বাহিনী, নৌ কমান্ডো, কিলো ফোর্স, আনসার সদস্য, বীরাঙ্গনা সহ মুক্তিযোদ্ধাদের চিকিৎসক, নার্স ও সহকারীরা বীর মুক্তিযোদ্ধা হিসাবে অন্তর্ভুক্ত হবেন। অধ্যাদেশে বিতর্ক তৈরি হয়েছে। এর জবাব দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। মুজিবনগর সরকার ও উক্ত সরকার কর্তৃক স্বীকৃত অন্যান্য বাহিনী
তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। তার মানে মুজিবনগর সরকার ইটসেলফ এবং তার দ্বারাই স্বীকৃত অন্যান্য সকল বাহিনী যারা সশস্ত্রভাবে যুদ্ধ করেছে তারা সবাই মুক্তিযোদ্ধা হবেন। রণাঙ্গনটা ওনারা পরিচালনা করেছেন, তাইলে তো একই কথা আপনি সেক্টর কমান্ডারদের ব্যাপারেও বলতে পারেন। তারা কি যুদ্ধ করে নাই? যুদ্ধ ডিজাইন করেছে, যুদ্ধে কারা যাবে না যাবে সেটা পরিচালনা করেছে। ঠিক একই রকমের মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। মুক্তিযোদ্ধাদের জন্য রেশন কোথা থেকে আসবে, অস্ত্র কোথা থেকে আসবে, কি এগুলি সব এই সরকার করছে না। তো ফলে এইটা তো ঐতিহাসিক সত্য যে এই সরকার পুরো যুদ্ধটা পরিচালনা করেছে। তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার। তাদের সবারই দাবি, এইটা শুধু আমরা নতুন করে প্রবর্তন করি নাই। এটা 72-তে ছিল, 72-এ ছিল, এই সেম এই যে সংজ্ঞাটা আমরা এখন দিলাম এইটা সেম ছিল। এটা পরিবর্তন করেছে 2018-তে এসে এই সংজ্ঞাটাকে চেঞ্জ করেছে। 2022-এ এসে চেঞ্জ করেছে, দুইবার চেঞ্জ হয়েছে। যারা যুদ্ধ করে নাই তারা কি করে হইতে পারে? এটা যারা মুক্তিযুদ্ধের কারণে ওই ভারতে গেছে, নানা রকমের কাজে তারা এনগেজ ছিল, সেখানে হয়তো সে কেউ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তারপরে কূটনৈতিক এবং আদার অন্যান্য কাজে তারা ব্যস্ত ছিল, তারা সহযোগিতা করেছে। তারা তো রণাঙ্গনে এসে তো লড়াই করে নাই। যাদের মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তারাও সনদ পাওয়ার অধিকার রাখেন। পদবি পরিবর্তন হলেও তাদের মর্যাদা ছোট হবে না বলে জানান উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। নিটল ডাটা কৃষি সংবাদ। দেশের সমগ্র উপকূলে বৃষ্টির কারণে সাতক্ষীরার আম ব্যবসায়ী ও চাষিরা লোকসানের মুখে পড়েছেন। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আল মুকসিদের রিপোর্ট। সাতক্ষীরার উপকূলে শক্তি ও মান্থা নামের দুই ঘূর্ণিঝড় ও টানা বৃষ্টিতে ম্যাঙ্গো হেভেন খ্যাত সাতক্ষীরার আম ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়েছেন। টানা 8 থেকে 10 দিন বৃষ্টিতে আম গাছের মধ্যেও নষ্ট হচ্ছে, পাকা আমগুলো, এবং মাটিতে পড়তেছে। একটু বাতাস হলে, একটু পানি পড়লে নিচে চলে আসছে। চাষিরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত। চাষিরা ক্ষতিগ্রস্ত মানে আমরা ক্ষতিগ্রস্ত, আমাদের ব্যাংকের লোন নিয়ে এবং বিভিন্ন সমিতির লোন নিয়ে তাদেরকে দাদন দেয়া। স্থানীয় আম ব্যবসায়ী ও চাষিরা বলছেন, ব্যাংক ও বিভিন্ন সমিতি থেকে ঋণ করে সারা বছর আম বাগান পরিচর্যা করেন তারা, কিন্তু অবিরাম বৃষ্টিতে বোটা থেকে ঝরে পড়ছে সেসব আম। সাতক্ষীরায় টানা বৃষ্টি থেকে আমরা বাগানের আম ভাঙতে পারতেছি না, তাতে আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আম পেকে সব তলায় পড়তেছে। প্রচণ্ড পরিমাণে আম গাছ থেকে ঝরে পড়ছে। এই আমগুলো ঠিকঠাক মতো সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, কাস্টমারকে দেওয়া সম্ভব হচ্ছে না, ফেলে দেওয়া লাগছে। কুরিয়ারে আম দিতে সমস্যা হচ্ছে, কাস্টমারের কাছে পৌঁছাতে সমস্যা হচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, প্রাকৃতিক এই দুর্যোগ আম ব্যবসায়ীদের আর্থিকভাবে বড় ধরনের ক্ষতিগ্রস্ত করবে। বড় ধরনের একটা ঝুঁকির মুখে আছে ঝড়ের কারণে বা বৃষ্টির কারণে। ফলে এখন কিন্তু আম পাড়ার ব্যাপারে কৃষকরা দ্রুত একটু মনোযোগ দেবে এবং দ্রুত আমটা পেড়ে ফেলার চেষ্টা করবে। এটা যেটা হতে পারে, একসাথে অনেকগুলো আম মার্কেটে আসায় যে দামটা ধীরে ধীরে আসলে যে দামটা পাওয়া যেত সেটা একটু কমে আসতে পারে। সাতক্ষীরা এই মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 70,000 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। প্রকৃতি সংবাদ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় নাকাল নেত্রকোনা সদর ও পৌর এলাকা। পানি জমে থাকায় বিপাকে স্থানীয়রা। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও পানি দ্রুত নিষ্কাশনে পদক্ষেপ নেওয়া হয়েছে। জাহিদ হাসানের তথ্য, ভিডিওচিত্রে সঞ্জিদা স্নিগ্ধার রিপোর্ট। শুধু পৌর এলাকাতেই নয়, শহরের সাতপাই, নিজামপুর, পারলা, কুরপাড়া সহ বেশ কয়েকটি এলাকায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে জলাবদ্ধতায় গৃহবন্দী শতাধিক পরিবার। আর এতে জনদুর্ভোগের পাশাপাশি বাড়ছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। বাড়িতে পারতাছি না, পানি গড়দের উঠছে যায়। আমরা বৃষ্টিটা হইলে পানি আটকে থাকে, যাও না রাস্তা নাইতে যে যাইব কই। বাচ্চারা যে চলাফেরা করে চুলকানি হইতে পারে, কি অনেক অসুবিধা হইতে পারে, শরীরের ক্ষেত্রে অনেক ক্ষতিকর। পৌরসভার কাছে আমাদের একটা দাবি, একটা ড্রেন করে দিন আমাদের। পানি ওই
বাচ্চা যা ফুলা মানে কাজলি ফেসরা বাথরুমে পানি ডুয়ে গরম পানি ডুয়ে সারা রাত বড় করবো এতেই কুম্বালা গরম পানি উঠতে পারে এ না পানি উঠছে। অপরিকল্পিত নগরায়নের কারণে এমন জলাবদ্ধতা বলছে স্থানীয় প্রশাসন। আমরা আসলে যাতে অপরিকল্পিত নগরায়ন আর না হইতে পারে, আর যা হয়েছে সেগুলি যাতে আমরা সুন্দরভাবে ব্যবস্থা করতে পারি সেই দিকে আমরা আগাচ্ছি। নগর জীবনের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পৌরবাসী। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। শুধু সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মুজিবনগর সরকারের কারো মুক্তিযোদ্ধার খেতাব বাতিল হয়নি জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। ভুল তথ্য ছড়ানো হয়েছে মন্তব্য। সুষ্ঠু নির্বাচন আয়োজনে জাতিসংঘের সহায়তার আশ্বাস। রাখাইনে মানবিক করিডোরের জন্য বাংলাদেশ মিয়ানমার চুক্তি হতে হবে উল্লেখ। কালো টাকা সাদা করার সুবিধা, কর ফাঁকির সুযোগ তৈরি করে দেবে মনে করে বিএনপি। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বাজেট বরাদ্দ কমানোয় উদ্বেগ। এবং হজের ফরজ আদায়ে 23 লাখ মুসল্লি এখন মিনায়। বৃহস্পতিবার ফজরের নামাজের পর শুরু হবে আরাফাতের পথে যাত্রা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই অনলাইন.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।